অনামিকা পাথরের মতো বসে আছে। ওর এখন কি করা উচিত সেটা ও নিজেও ভেবে উঠতে পারছে না। মন খুশিতে নাচছে, কিন্তু মস্তিষ্ক বলছে প্রান্তিক প্রতারণা করেছে ওর সাথে, সব কিছু গোপন করে। অনামিকা, তুমি খুশি তো? একটা বৈধ সম্পর্ককে ভিত্তি করেই কিন্তু আমরা এক ছাদের তলায় নিশি যাপন করেছি। প্রান্তিকের হাতের বাঁধন আলগা হতেই অনামিকা বিছানা থেকে নেমে দাঁড়ালো। প্রান্তিক শোয়া থেকে উঠে বসে। কিছু বলো অনু। কি বলবো আমি প্রান্তিক? বলার কোনো জায়গা রেখেছেন? আমার অমতে লুকিয়ে রেজিস্ট্রি পেপারে সাইন করানোকে আপনি বৈধ বলে মনে করেন? আপনি তো প্রতারণা করেছেন আমার সাথে। আমি প্রতারণা করিনি অনামিকা। আই লাভ। হাত দেখিয়ে প্রান্তিককে থামিয়ে দিল অনামিকা। লাভ? ভালোবাসা? এভাবে জোর করে বিয়ে করে এক ছাদের তলায় রাত্রি যাপন করলে বুঝি ভালোবাসা হয়ে যায়? ভালোবাসা এতটাই সহজলভ্য? প্রান্তিক দীর্ঘশ্বাস ফেলল। ও জানতো একদিন এই পরিস্থিতিটা তৈরি হবে, তাই ও আগে থেকেই প্রস্তুত ছিল। জোর করে বিয়ে করেছি ঠিক, এক ছাদের তলায় রাত্রি যাপন করেছি এটাও ঠিক, কিন্তু তোমাকে অন্ধকারে রেখে এই 40 দিনে একবারও খারাপভাবে স্পর্শ করিনি, কারণ আমি চাইনি নিজের ভালোবাসার মানুষের কাছে সারা জীবন ধর্ষক হয়ে বাঁচতে। তাহলে আমার কাছ থেকে এতদিন সবটা লুকিয়েছেন কেন? আচ্ছা, প্রীতমের ব্রেন ওয়াশ করে কি আপনি ওকে আমার কাছে খারাপ করলেন যাতে আপনার রাস্তাটা পরিষ্কার হয়ে যায়? একটা জায়গায় যাবে অনামিকা? অনামিকা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো প্রান্তিকের দিকে। আমি আপনার সঙ্গে কোথাও যাব না। আপনি একটা প্রতারক। আপনি আমার সবটা শেষ করে দিয়েছেন। তোমার সব প্রশ্নের উত্তর সেখানেই আছে। আমি কলকাতায় ফিরবো। আমি আমার বাড়ি যাব। মা বাবার কাছে যাব আমি। এখন তোমাকে কলকাতায় নিয়ে গেলে তোমার বাবা দাদাজি আমাকে বকবেন। মানে? তোমার বাবা সবটাই জানেন, ওনার পরামর্শে আমি তোমাকে বিয়েটা করেছি। অনামিকা চমকে উঠল। ওর বাবা কিভাবে ওর সাথে এটা করতে পারে ভেবেই অবাক হয় ও। বাবা? আমি বিশ্বাস করি না। আপনার পুরোটা মিথ্যে দিয়ে ভরা। এটা যে সত্যি বলছেন সেটা বিশ্বাস করব কিভাবে? তার জন্য তো তোমাকে আমার সঙ্গে একটা জায়গায় যেতে হবে। সেখানে গেলে আশা করি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কোথায়? রেডি হয়ে বাইরে এসো, আমি ড্রয়িং রুমে ওয়েট করছি। কথাটা বলে প্রান্তিক অনামিকার রুম থেকে বেরিয়ে যায়। অনামিকা ধপ করে মেঝেতে বসে পড়ে। ফুপিয়ে কেঁদে ওঠে ও। এই লোকটাকে আমি ভালোবেসে ফেলেছি। কেন বারবার আমার সাথেই এমন হয়? প্রথমে প্রীতম আমার সাথে প্রতারণা করলো, এখন আবার প্রান্তিক। এই মানুষটার সাথে এতগুলো দিন সংসার করেছি, যাকে আমি একজন নষ্ট পুরুষ মনে করেছি, সে নাকি আমার স্বামী। কেন? কেন আমাকে এতদিন অন্ধকারে রাখলেন উনি? কেন? একটা বড় হসপিটালের করিডোরে বসে আছে প্রান্তিক আর অনামিকা। প্রান্তিক ওর মুখটা মাস্ক দিয়ে ঢেকে রেখেছে, আর অনামিকা স্কার্ফ দিয়ে রেখেছে নিজের মুখে। হসপিটালে কেন এনেছেন আমাকে? তাও আবার এভাবে মুখ ঢেকে? সব প্রশ্নের উত্তর পাবে তুমি, একটু ধৈর্য ধরো। একজন নার্স এগিয়ে এলো প্রান্তিকের দিকে। চারপাশটা ভালো করে দেখে নিয়ে প্রান্তিকের উদ্দেশ্যে বলল, স্যার, এবার আপনারা যেতে পারেন। ডক্টর ত্রিপাঠী আপনাদের ডাকছেন। নার্সটা চলে গেল। প্রান্তিক অনামিকাকে নিয়ে উঠে দাঁড়ালো। তারপর অনামিকার হাত ধরে দুজনে মিলে একটা কেবিনে ঢুকলো। অনামিকা দেখলো বেডে একটা যুবতী মেয়ে অচৈতন্য হয়ে শুয়ে আছে। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো ও প্রান্তিকের দিকে। চলো। অনামিকা আর প্রান্তিক এগিয়ে এলো মেয়েটার সামনে। প্রান্তিকের খুব কষ্ট হলো মেয়েটাকে দেখে। ডক্টর এখনো কেমন আছে? আগের মতোই, আর কোনো আশা দেখতে পাচ্ছি না আমি। না ডক্টর, বলবেন না এরকম। গত 5 বছর ধরে রাখতে পারিনি, কেউ ভাইফোঁটা দেয়নি আমাকে। ওকে ওর দাদার জন্য সুস্থ হতেই হবে। বোন ওর তুই, সামনের বছর আমি তোর হাত থেকে রাখি পরব, ভাইফোঁটা নিব। আমাকে নিরাশ করিস না। অনামিকা অবাক হয়ে প্রান্তিকের প্রত্যেকটা কথা শুনছে। তাহলে কি ওর সামনে যে অচেতন হয়ে পড়ে আছে সে প্রণতি, প্রান্তিকের বোন? অনামিকা হাত রাখলো প্রান্তিকের কাঁধে। প্রান্তিক অনামিকার দিকে তাকালো। দেখেছো ওরা আমার বোনটার কি অবস্থা করেছে? বিগত 5 বছর ধরে ও একভাবে শুয়ে আছে, ওই দেওয়ালের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে শুধু, আমাকে আর ভাইয়া বলে ডাকে না। এটা ফ্রন্টদি? হুম। কিভাবে হলো এরকম? তুমি সত্যিই জানতে চেয়েছিলে না? আমি মনে করি প্রান্তির থেকে বড় সত্যি আর কিছু হতে পারে না। কারা করেছে এসব? প্রান্তিক চোখের জলটা মুছল। একটা রাগী স্ট্রং মানুষকে কাঁদতে দেখে অনামিকার হৃদয়ও ব্যথিত হয়ে উঠল। প্রান্তিক একবার ডক্টরের দিকে তাকালো। ডক্টর আমরা এখন আসছি। প্রান্তিক অনামিকাকে নিয়ে
বেরোতে গেলে ডক্টর বাধা দেয়। প্রান্তিক, শোনো। প্রান্তিক আর অনামিকা থমকে যায়। ডক্টর ওদের কাছে এগিয়ে আসে। তোমার ওয়াইফ প্রান্তিক মৃদু হাসলো। ওর নাম অনামিকা। এখন শরীর কেমন আছে মা? হসপিটালে যখন এসেছো একবার চেক আপ করিয়েই যেও। অনামিকা একবার কৌতূহল দৃষ্টিতে তাকালো প্রান্তিকের দিকে। ডক্টর হাসলেন অনামিকার চোখের চাহনি দেখে। ভাবছো তো তোমার জ্বর হওয়ার কথা কিভাবে জানলাম? কাল রাত 2টোর সময় প্রান্তিক আমাকে ফোন করেছিল। ঝড় বৃষ্টির জন্য যেতে পারিনি, কিন্তু ওকে বলেছিলাম কি করতে হবে। খুব চিন্তা করছিল ও। প্রান্তিক, আপনি রাত 2টোর সময়? প্রান্তিক খুব ভালো ছেলে মা, ভাগ্য করে ওকে পেয়েছো। অবহেলা করো না, কারণ কিছু মানুষ জীবনে বারবার আসে না। প্রান্তিক অনামিকার মুখের অভিব্যক্তিটা বোঝার চেষ্টা করলো। তারপর মুখে হাসি টেনে ডক্টরকে বলল, আপনার বৌমাকে বোঝান একটু, শুধু পালাই পালাই করে আমার থেকে। এরকম চলতে থাকলে আপনার আর দাদু ডাক শোনা হবে বলুন? অনামিকা কটমট করে তাকায় প্রান্তিকের দিকে। ডক্টর জোরে হেসে ওঠে। ইউ আর সো ম্যাচ ফানি প্রান্তিক। সারা জীবন এরকম হাসি খুশিই থেকো। আপনি শুধু ভগবানের কাছে একটু প্রার্থনা করুন আমার বোনটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ভগবান তোমাকে নিরাশ করবে না প্রান্তিক, সব ঠিক হবে। বিছানার দুই প্রান্তে বসে আছে প্রান্তিক আর অনামিকা। হসপিটাল থেকে এসে চেঞ্জ না করেই অনামিকা আগে প্রান্তিকের কাছে নিজের প্রশ্ন বিচিত্রা খুলে বসেছে। কে ফ্রন্টদির এমন অবস্থা করেছে? সহ্য করতে পারবে তো? বুকটা কেঁপে উঠল অনামিকার। তাহলে কি ওর আপন মানুষ এই কাজটা করেছে? কাপা কণ্ঠে বলল, কে? তোমার দাদা ভাই অনিশ পাল আর তোমার প্রাক্তন প্রেমিক প্রীতম সেন। দুপা পিছিয়ে গেল অনামিকা। ওর দাদা ভাই কিভাবে এরকম কাজ করতে পারে? দা ভাই? হ্যাঁ। মিথ্যে বলছেন আপনি। আপনি আমার কাছে আমার সব আপন মানুষদের দূরে করার জন্য এগুলো করছেন? প্রান্তির অসুস্থতাও কি তোমার কাছে মিথ্যে নাটক মনে হয় অনামিকা? তোমার দাদাভাইকে জিজ্ঞেস করলে সবটা জানতে পারবে তুমি। কি করছে কি ওরা প্রণতিদির সাথে? প্রান্তিক উঠে দাঁড়ালো বিছানা থেকে। জানালার ধারে গিয়ে গ্রিলটা শক্ত করে চেপে ধরলো। আজ থেকে ঠিক 5 বছর আগে প্রান্তি জেদ ধরে ইন্ডিয়া যায়। এর কারণ ছিল প্রীতম। ও প্রীতমকে ভালোবাসতো। তোমার দাদার মাধ্যমেই ইন্টারনেটে যোগাযোগ হয়েছিল ওদের। কিন্তু ও এটা জানতো না যে পুরোটাই ছিল অনিশদা আর প্রীতমের সাজানো পরিকল্পনা। অনামিকার জানার কৌতূহল হলেও নিজের দাদার সম্পর্কে এমন ধারা মন্তব্য শুনে ও নিজেকে স্থির রাখতে পারছে না। তারপর? ওরা দুজন মেয়ে বিক্রির ব্যবসা করত আর ওদের একটা টোপ ছিল প্রান্তি। তখন ওর বয়স কত হবে, 19 কি 20। ওই বয়সের একটা মেয়ে প্রেমেতে মজে নিজের জীবনের সব থেকে ভুল সিদ্ধান্তটা নিয়ে বসলো। কি সিদ্ধান্ত? লুকিয়ে বিয়ে করে ওরা অনিশদার সহযোগিতায়। তারপর চলে যায় শিলিগুড়ি। আমার মা বোনের সাথে ইন্ডিয়ায় গিয়েছিল। বোনকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন মা আমাদের জানায় বিষয়টা। আমি তৎক্ষণাৎ কলকাতা যাই। অনেক খোঁজাখুঁজির পরও পাইনি ওকে খুঁজে। তারপর 5 দিনের মাথায় হঠাৎ আমার মনে হলো তোমার দাদার প্রীতম তো বন্ধু, তাহলে নিশ্চয় জানবেও। তখন আমি আমার নিজের পাওয়ার খাটিয়ে অনিশদাকে চেপে ধরি। সব বলে দেয় ও। তখনই শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হইয়া, কিন্তু আমাদের পৌঁছাতে দেরি হয়ে গিয়েছিল। কথাটা বলে ভেতরের কষ্টটাকে ভেতরেই আটকে রাখলো প্রান্তিক। ওই দিনের কথা মনে পড়লেই ওর হৃদয় কেঁপে ওঠে। 7টা আলাদা আলাদা ডিএনএ পাওয়া গিয়েছিল প্রান্তির শরীরে। 7 জন মিলে ওকে। প্রান্তিক কথাটা শেষ করতে পারল না। অনামিকা প্রান্তিকের কাঁধে হাত রাখলো। প্রান্তিক চোখের জলটা মুছে নিল। ওই বয়সের একটা মেয়ে এত অত্যাচার নিতে পারেনি। সেই মুহূর্তে যদি আমি না পৌঁছাতাম তাহলে হয়তো বোনটা আমার মরেই যেত। বাঁচিয়ে রাখতে পারলেও মেয়েটা কোমায় চলে যায়। তারপর থেকে ওই বেডেই ওর জীবন কাটছে। ওই শয়তানগুলোকে আমি ছাড়বো না। এত কিছু হয়েছিল আর আমি কিছুই জানতে পারিনি? তুমি তখন বন্ধুদের সাথে সামার ক্যাম্পে গিয়েছিলে। আমার দাদাভাই সবটা স্বীকার করেছিল যখন ওকে পুলিশে কেন দিলেন না? আর প্রীতমকেই বা কেন ছেড়ে দিলেন? প্রমাণের অভাবে, যেটা আমি আজও খুঁজে চলেছি। ওরা তো সামান্য 2 জন চুনোপুটি। ওদের লিডারকে ধরতে না পারলে এই অপরাধ বন্ধ হবে না। তাই জন্যই এতদিন ওদের খোলা আকাশে ঘুরতে দিয়েছি। অনামিকার মাথায় চট করে একটা প্রশ্ন খেলে গেল। তাহলে কি প্রীতম এই জন্যই আমার সাথে 3 বছর ধরে ভালোবাসার অভিনয় করেছে?
প্রান্তিক অনামিকার দিকে ঘুরে তাকালো। অনামিকাকে ধরে বিছানায় বসিয়ে নিজে হাঁটু মুড়ে বসলো অনামিকার সামনে। অনামিকার গালে হাত রাখলো। যখন থেকে বুঝতে শিখেছি ভালোবাসা কি, তখন থেকে আমার মনে শুধু তোমার বিচরণ অনামিকা। প্রীতম আর আমার বিষয়টা তো খুব গোপন ছিল, আমার বন্ধুরাও জানতো না। আপনি কিভাবে জানলেন? তোমার দাদা ভাইয়ের জন্য আমাদের দুই পরিবারের বিচ্ছেদ হয়েছিল 5 বছর আগে। এখনও এর কোনো সুরাহা হয়নি। আমি ভেবেছিলাম আমার ভালোবাসা হয়তো একতরফাই থেকে যাবে। আমি এগুলো শুনতে চাইনি প্রান্তিক, আমি যেটা জানতে চেয়েছি সেটা বলুন। এত অধৈর্য হচ্ছ কেন বউ? আমার কথাটা মন দিয়ে শোনো না। এরকম সাসপেন্স ক্রিয়েট করে কথা বললে আমার প্রেশার বেড়ে যাবে। তোমার এই হতভাগা বর আছে তো তোমার প্রেশার কমানোর জন্য। অনামিকা বিছানা থেকে একটা বালিশ তুলে প্রান্তিকের দিকে ছুঁড়ে মারলো। আপনি আসল কথা বলবেন নাকি আমি পুলিশে ফোন করে বলবো আপনি আপনার ওই ঘরে মেয়েদের মেরে আটকে রেখেছেন? প্রান্তিক মুখ থেকে বালিশটা সরিয়ে আবার বিছানায় রাখলো। বাবা, বউ তো আমার দেখছি ভালোই হুমকি দিতে শিখে গেছে। খুব সাহস হয়ে গেছে দেখছি। অনামিকা খুব বিরক্ত হলো। বউ বউ করে আদিক্ষেতা না করে বলুন আমাকে তাড়াতাড়ি। প্রান্তিক হাসলো অনামিকাকে রেগে যেতে দেখে। হঠাৎ একদিন অনিশদা ফোন করলো আমায়। আমি অবাক হয়েছিলাম। ও জানতো আমি তোমাকে পছন্দ করি, তাই তোমাকে বাঁচানোর জন্য ও আমাকে অনুরোধ করে। মানে? প্রীতমের সাথে তুমি সম্পর্কে আছো এটাও জানতে পেরেছিল। সেদিনও অনুধাবন করেছিল যাদের সাথে এতদিনও অন্যায় করে এসেছে তাদের বাড়ির লোকের অবস্থা ঠিক কী হয়। যখন দেখলো নিজের বোনই নিজের ফাঁদে পা দিয়েছে, তোমার দাদাকে ফোন করছি, বাকিটা ওর কাছ থেকেই শোনো। প্রান্তিক অনিশের নম্বরে ফোন লাগালো। 4টে রিং হওয়ার পর ফোনটা রিসিভ হলো। তোমার বোন সব জেনে গেছে, বাকিটা তুমি বলো। তুই ওকে সব বলে দিলি? তোমাদের কুকর্ম ঢাকতে তো আমি চিরকাল ওর কাছে অপরাধী হয়ে থাকতে পারবো না। দে ওকে ফোনটা দে। স্পিকারে আছে, ও শুনতে পাচ্ছে, তুমি বলো। অনিশ কাঁপা কাঁপা স্বরে বলল। অনু, অনামিকা শব্দ করে কেঁদে উঠল। কতদিন পর ও ওর দাদা ভাইয়ের গলা শুনছে, কিন্তু পরক্ষণেই প্রান্তিকের বলা কথাগুলো মনে পড়ে গেল ওর। ছিদা ভাই, তুই কি করে করলি এগুলা? তোর একবারও মনে পড়লো না তোরও একটা বোন আছে? আমাকে ক্ষমা করো অনু, আমি আমার অন্যায়ের শাস্তি পাচ্ছি এখন। আজ থেকে প্রায় 7 বছর আগে আমার হাতে কোনো কাজ ছিল না। কিছু কিনতে গেলে বাবার কাছে হাত পাততে হতো, খুব লজ্জা লাগতো। একদিন প্রীতমের সাথে দেখা হলো, ওর মাধ্যমেই এই চক্রের মধ্যে ঢুকে পড়ে আমি। অনেক অনেক টাকা আসতো, টাকার প্রতি এতটাই লোভ জেগে গিয়েছিল। তখন আমি প্রণতির কথা বলি প্রীতমকে। এরপর বাকিটা নিশ্চয়ই তোকে প্রান্তিক বলেছে। টাকা তোকে এতটাই অন্ধ করে দিল যে তুই প্রন্তদের সাথে এমনটা করলি? তার প্রায়শ্চিত্ত করতে হচ্ছে আমাকে তোর মাধ্যমে। আজ প্রান্তিক না থাকলে আমি তোকেও বাঁচাতে পারতাম না রে। আমাকে এই গ্রুপে ঢোকার আগে বলে দেওয়া হয় যে পরিবারের প্রতি মায়া রাখা যাবে না। যখন যাকে টার্গেট করবে তখন তাকেই তুলতে হবে, সেটা কারোর মা, দিদি, বোন বা কোনো আত্মীয় হলেও। কোনো এক খোঁচামি করা যাবে না তখন। আমি তোদের কথা কাউকেই বলিনি, কিন্তু আমি কিভাবে বুঝবো প্রীতম তোকেই টার্গেট করবে? অনামিকা একবার প্রান্তিকের দিকে আর চোখে তাকালো। প্রান্তিক অনামিকার চোখের ভাষা পড়তে ব্যস্ত হয়ে পড়ে। ফোনের ওপর থেকে অনিশ বলে। যেদিন আমি তোর আর প্রীতমের বিষয়টা জানতে পারি, আমার মাথা কাজ করছিল না। তোকে কিভাবে এই চক্রান্ত থেকে উদ্ধার করব ভেবে উঠতেই পারছিলাম না। তখনই প্রান্তিকের কথা মাথায় এলো আমার। ও তোকে ভালোবাসে এটা আমি জানতাম, তাই যতই আমার সঙ্গে শত্রুতা থাকুক তোর ক্ষতিও হতে দেবে না। আমার কথায়ও কলকাতায় আসে, আমি, বাবা আর প্রান্তিক গোপনে আলোচনা করি। অনিশ থামলো। এরপর থেকে প্রান্তিকই ভালো বলতে পারবে বিষয়টা। প্রীতম আমাকে চেনে না, আমি যে প্রান্তিক দাদা এটাও জানে না। ছদ্মবেশে প্রীতমের সাথে দেখা করি, ওর সামনে নিজেকে একজন এমন মানুষ প্রমাণ করি যার প্রত্যেক রাতে নতুন নতুন মেয়ের প্রয়োজন হয়। কথাটা বলেই প্রান্তিক অনামিকার দিকে তাকালো। অনামিকা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে দেখে প্রান্তিক হাসলো। এটা না করলে যে ও তোমাকে আমার হাতে তুলে দিত না। এর বিনিময়ে ও আমার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছিল। আবার পরে ওর মায়ের ট্রিটমেন্টের খরচ বাবদ 16 লাখেরও বেশি খরচ হয় আমার। এতে অবশ্য আমার কোনো আফসোস নেই। আফসোস আছে ওই প্রথমের 10 লাখ টাকার ওপর। মানে 16 লাখের থেকে 10 লাখ টাকার উপর আপনার বেশি আফসোস? এর উত্তর পরে দিব, আগে পুরোটা শোনো। ও
ও নিজে তোমাকে দিয়ে যায় আমার কাছে অজ্ঞান অবস্থায়। তারপর বাকিটা তো তুমি জানোই। অনিশ ফোনের ওপার থেকে মৃদু হাসলো। তার বোন যোগ্য একজন মানুষকে পেয়েছে ভেবে, কিন্তু অনুশোচনাও হলো খুব। তুই আমার বোনের জন্য এত কিছু করেছিস, আর আমি দেখ তোর বোনকে সব থেকে বড় সর্বনাশটা করেছি। আমার জন্য তোর বোন আজ এই পৃথিবীতে নেই, কিন্তু প্রণতি দিত। অনামিকার মুখটা চেপে ধরে প্রান্তিক, চোখের ইশারায় বলতে না করে। অনামিকা চুপ হয়ে যায়। প্রান্তিক পুনরায় অনিশের উদ্দেশ্যে বলে, এখন তাহলে রাখলাম অনিশদা। ফোনটা কেটে দিয়ে অনামিকার মুখ থেকে হাতটা সরায় প্রান্তিক। আপনি কেন আমাকে বলতে দিলেন না প্রান্তিদি বেঁচে আছে? আমি অনিশদাকে এখনো বিশ্বাস করি না অনামিকা। আমার বোনের খবর আমি, মা, বাবা আর তুমি ছাড়া কেউ জানে না। আর আমাদের ফ্যামিলির বাইরে যেন এই কথাটা না যায়, এটা আমার অনুরোধ। অনামিকা প্রান্তিকের হাতের উপর হাত রাখে। কেন জানতে পারবে না? তার আগে বলুন তো, 16 লাখের থেকে 10 লাখের ওপর আপনার বেশি কেন আফসোস? প্রান্তিক হাত থেকে ফোনটা রেখে অনামিকার কোমর জড়িয়ে ওকে নিজের একদম কাছে নিয়ে এলো। আমার বউ কোনো পণ্য নয় যে তাকে 10 লাখ টাকা দিয়ে কেনা যাবে। আমার বউ আমার হৃদয়ের রানী। তাকে কেউ ছুতে আসলে শেষ করে ফেলবো আমি তাকে। এখন তো খুব বউ বউ করছেন, আর ওই রুমে যে অতগুলো মেয়েকে মেরে রেখে দিয়েছেন। প্রান্তিক বিরক্তি ভঙ্গিতে অনামিকাকে ছেড়ে দিল। ঘটে কি একটু বুদ্ধি নেই? এত কিছু বলার পরও মনে হয় ওই ঘরে লাশ আছে। তাহলে ওই ঘরে কি আছে আমি দেখব। কেন ওই ঘরটা নিয়ে পড়ে আছো বলো তো? তোমার এই একমাত্র বরটা যে খুব ক্ষুধার্ত, সেই খেয়াল রেখেছো তুমি? অনামিকা জিভ কাটলো, ঘড়ির দিকে তাকিয়ে বুঝলো দুপুর 2টো বাজে। এই হসপিটালে যাওয়ার জন্য স্নান রান্না কিছুই হয়নি ওদের। রান্না করার সময় পাইনি, আপনি বরং স্নান করে আসুন, ততক্ষণে আমি দেখি কম সময়ের মধ্যে কি বানানো যায়। অনামিকা যেতে গেলে প্রান্তিক অনামিকাকে হ্যাচকা টান দিয়ে নিজের কাছে টানে, যার ফলে দুজনেই বিছানায় পড়ে যায়। প্রান্তিকের ওপর অনামিকা। অনামিকা প্রান্তিকের শার্ট খামচে ধরে আছে। ওর মুখের কাছে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো প্রান্তিক সযত্নে গুজে দেয়। বউ, মিষ্টি খাবো। প্রান্তিকের অদ্ভুত আবদার শুনে অনামিকা ভ্রুকুচকে তাকালো। এই দুপুরবেলা খালি পেটে কেউ মিষ্টি খায়? বউ থাকলে সব পুরুষ মানুষরা এই মিষ্টি যখন ইচ্ছে তখন খেতে পারে। মিষ্টি খাওয়ার সাথে বউ? প্রান্তিকের কথার অর্থ বুঝতে পেরেই চুপ হয়ে যায় অনামিকা। প্রান্তিকের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকে। হুম, মিষ্টি না দিলে তো ছাড়া পাবে না তুমি। বেশি মিষ্টি খেলে সুগার হয়ে যাবে, ছাড়ো না আমায়। হোক না, ক্ষতি কি? এই মিষ্টির স্বাদ নেওয়ার জন্য সুগার হলেও তার পরোয়া করি না আমি। অনামিকার মুখের ধরন হঠাৎ পাল্টে গেল। কিছুটা গম্ভীর হয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা প্রান্তিক, আপনি আমার কাছ থেকে এতদিন এই কথাগুলো লুকিয়েছেন কেন? প্রান্তিক বেশ বিরক্ত হয়। এই রোমাঞ্চকর মুহূর্তে আবার পুরনো কথা তোলায় অনামিকার উপর খুব রাগ হয় ওর। তুমি বড্ড আনরোমান্টিক বউ। এমন একটা মুহূর্ত কোথায় আমাকে একটু আদর করবে, তা না করে এসব সিরিয়াস প্রশ্ন করছো। আহা বলুন না। তখন বললে কি বিশ্বাস করতে? ভালোবাসায় অন্ধ হয়েছিলে তো তুমি। আর তখন বললে তুমি বিষয়টা গোপন থাকতে দিতে না। এতে তুমিও বিপদে পড়তে, আর আমার বোনও। আচ্ছা প্রান্তিক। বিরক্তিতে অসুযোগ শব্দ করলো প্রান্তিক। প্লিজ এখানেই তোমার প্রশ্নের ভান্ডার শেষ করো। এখন আমি ওইসবের মুডে নেই। আর এসব প্রান্তিক প্রান্তিক কি? বাঙালি বউরা বড়দের ওগো হ্যাগো বলে ডাকে। অনামিকা প্রান্তিকের বুকে দুবার মারল। দুপুর হয়ে গেল, এখনো স্নান করেনি, গা দিয়ে গন্ধ বেরোচ্ছে, যান স্নান করে আসুন। প্রান্তিক অনামিকার কানের কাছে মুখটা নিয়ে গেল। জানো বউ, গরমকালে জলের খুব প্রবলেম হয় এখানে, কিনে খেতে হয়। তাই এখন থেকেই জলটা সাশ্রয় করলে হয় না? তার মানে কি আজকে আপনি স্নান করবেন না ভাবছেন? আমরা তো স্বামী স্ত্রী, তুমিও তো স্নান করনি এখনো। দুজনে একসঙ্গে ওয়াশরুম শেয়ার করাই যায়, এতে আমরা কিছুটা জলও বাঁচাতে পারবো। অনামিকা সবে স্নান করে বেরোলো। প্রান্তিক এখনো বিছানায় শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে। অনামিকা ওয়াশরুম থেকে বেরিয়ে নিজের ভেজা তোয়ালিটা ছুঁড়ে দেয় প্রান্তিকের উপর। প্রান্তিক ভ্যাবাচাকা খেয়ে উঠে বসে। আপনি এখন এখানে বসে আছেন? দুপুর 3টা বাজে, স্নান করবেন কখন? প্রান্তিক এক দৃষ্টিতে অনামিকার দিকে তাকিয়ে আছে। ভেজা চুলে কপাল দিয়ে টস টস করে জল পড়ছে গাল বেয়ে। প্রান্তিক উঠে অনামিকার কাছে আসে। অনামিকা একটু পিছিয়ে যায়। প্রান্তিকের অভিব্যক্তি পরিষ্কার তার কাছে। দেখুন, একদম অসভ্যতামি করবেন না। আমি এই স্নান করে এলাম, আমাকে রেডি হতে দিন।
প্রান্তিক অনামিকার কাঁধ নিজের দুহাত দিয়ে ধরল, তারপর ধরে নিয়ে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসালো। অনামিকা অবাক হয়ে প্রান্তিকের দিকে তাকিয়ে আছে। প্রান্তিক কী করতে চাইছে বুঝে উঠতে পারছে না ও। ড্রেসিং টেবিলের সামনে থেকে চিরুনিটা তুলে নিয়ে অনামিকার সামনে ধরল। আমি আছড়ে দেই? অনামিকা ভ্রু কুঁচকে তাকালো। আপনি পারবেন? এতে না পারার কি আছে? একটা সময় তো আমাকেই সব করতে হবে। কোন সময়? ঠিক যেই কারণে তোমাকে তুলে এনেছি বলে এতদিন জানতে, সেই সময়টা তো আমাকেই তোমার সব কাজ করতে হবে। অনামিকা কটমট করে তাকালো প্রান্তিকের দিকে। প্রান্তিক বুঝে উঠতে পারল না এই তাকানোর মানেটা। বাচ্চা বাচ্চা আর বাচ্চা, বাচ্চা ছাড়া আপনি কিছু বোঝেন না? আমিও তো কারোর সন্তান। আমাকে ছাড়া আমার মায়ের মনের অবস্থাটা ঠিক কী হচ্ছে বুঝতে পারছেন? মা তো আর এত কিছু জানে না। অনামিকার হঠাৎ এমন ব্যবহার পরিবর্তনের মানেটা বুঝলো প্রান্তিক। মাকে ছাড়া প্রায় 2 মাসের মতো আছে, তাও আবার এত দূরে। তাই অনামিকার মনের অবস্থা ঠিক নেই। প্রান্তিক অনামিকার সামনে হাঁটু মুড়ে বসে ওর হাত মুঠো করে ধরল। মন খারাপ করছে মায়ের জন্য? অনামিকা ফুপিয়ে কেঁদে ওঠে। আমাকে মায়ের কাছে নিয়ে চলুন না। নিয়ে যাব অনু, তোমাকে খুব তাড়াতাড়ি নিয়ে যাব তোমার আপনজনদের কাছে। কবে নিয়ে যাবেন? অপরাধীদের শাস্তি দিতে আমাদের কলকাতায় ফিরতেই হবে অনু। সত্যি বলছেন তো? অনামিকা বাচ্চাদের মতো মুখ করে তাকায় প্রান্তিকের দিকে। প্রান্তিক অনামিকার চোখের জলটা সযত্নে মুছে দেয়। এবার তো কান্না থামাও, আমাকে আমার কাজ করতে দাও তো, চুপ করে বসো। অনামিকা লক্ষ্মী মেয়ের মতো শান্ত হয়ে বসলো। প্রান্তিক অতি যত্নে ধীরে ধীরে অনামিকার চুলের জট ছড়িয়ে ভালো করে চুলটা আঁচড়ে দিল। একটা আবদার করবো বউ? অনামিকা আয়না দিয়ে প্রান্তিকের চেহারা দেখল। আয়না দিয়ে ওর দিকেই দেখছে প্রান্তিক। আপনি আপনার করতে পারেন মিস্টার মজুমদার? প্রান্তিক চট করে অনামিকার রুম থেকে বেরিয়ে গেল। অনামিকা প্রান্তিকের যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। মিনিট 5 পর প্রান্তিক আবার ফিরে এসে অনামিকার পেছনে দাঁড়ালো। অনামিকার টুল থেকে উঠে প্রান্তিকের মুখোমুখি দাঁড়ায়। আপনাকে আমি ঠিক বুঝে উঠতে পারি না প্রান্তিক, এখন মাথায় কি করছে বলুন তো? প্রান্তিক নিজের ডান হাতটা অনামিকার সামনে রাখলো। একটা লাল রঙের সিঁদুর কৌটা, যার উপরে সোনার কাজ করা। অনামিকা অবাক হলো। এটা? তোমাকে বউ সাজে দেখতে খুব ইচ্ছে করছে, একটু সিঁদুর পরবে? প্রান্তিকের কাতর অনুরোধের ভঙ্গি দেখে হাসলো অনামিকা। বাঙালি হিন্দু নারী না প্রথম সিঁদুরটা তার স্বামীর হাতেই পড়ে, আমার বেলা সেটা হবে না কেন? প্রান্তিকের চোখ ঝলমল করে উঠল। কৌটার মুখটা খুলে এক চিমটি সিঁদুর তুলে নিল অনামিকার সিঁথিতে দিতে গেলেই অনামিকা ওর হাতটা ধরে। প্রান্তিক করুণ মুখে তাকায় অনামিকার দিকে। অগ্নিকে সাক্ষী রেখে মন্ত্র উচ্চারণ করে দিতে 7 পাক ঘুরে আপনার হাতে সিঁদুর পরবো আমি। মুহূর্তেই প্রান্তিকের মুখের হাসি মিলিয়ে গেল। খুব শখ হয়েছিল এই মুহূর্তে অনামিকাকে বউ সাজে দেখার। অনামিকা প্রান্তিকের হাতের উপর হাত রাখে। এই 4 দেওয়ালের মধ্যেই বিয়ের ব্যবস্থা করুন। আইনিভাবে বিয়ে হলেও বাঙালিরা সামাজিক বিয়েকেই বেশি প্রাধান্য দেয়। বিয়ে না করে আপনার সঙ্গে আমি থাকতে পারবো না। এতদিন তো ছিলে। এতদিন তো জানতাম আপনি খুব খারাপ একটা লোক, যার মেয়েদের নেশা আছে, বউ রেখে অন্য মেয়েদের সাথে। তাহলে আমার বউয়ের কি ভুল ধারণা ভেঙেছে? অনামিকা নিজের হাতে পরিমাণ করে বলে। কিছুটা। প্রান্তিক বিরক্ত হয়। এই বাকিটা কি করলে ভাঙবে? আমাকে আপনার ওই গোপন রুমে নিয়ে গেলে আমি দেখতে চাই ওখানে কি আছে। ভূত আছে, দেখবে? অনামিকা বিরক্ত হয়ে চিরুনিটা দিয়ে প্রান্তিকের বুকে আঘাত হানলো। শুধু বাজে কথা। জানতো গিয়ে স্নানটা করে আসুন। আপনার অর্ডার দেওয়া খাবার কখন আসবে? প্রান্তিক নিজের হাতের ঘড়িতে দেখলো 10-15 মিনিটের মধ্যে চলে আসবে। ততক্ষণে স্নানটা করে আসুন। প্রান্তিক হঠাৎ অনামিকার কোমর জড়িয়ে ধরলো। আমার জল বাঁচানোর আইডিয়াটাও তো তোমার পছন্দ হলো না। এই বউ দেয়ালে কি দেখো? অনামিকা প্রান্তিকের হাত অনুসরণ করে ওদিক তাকাতেই নিজের গালে প্রান্তিকের ঠোঁটের পরশ অনুভব করলো অনামিকা। চমকে এদিকে তাকাতেই সামনে প্রান্তিককে দেখতে পেল না। গালে হাত দিয়ে বোঝার চেষ্টা করলো একটু আগে ঠিক কী ঘটেছে। বউ? প্রান্তিকের গলা শুনে তাকাতেই প্রান্তিককে ওয়াশরুমের দরজা দিয়ে উকি মারতে দেখতে পেল। প্রান্তিক তৎক্ষণাৎ একটা চোখ মারল। এটা কিন্তু সুগার ফ্রি ছিল, রাতে সুগার ফ্রি থাকবে না। অনামিকা বিছানা থেকে প্রান্তিকের তলিটা নিয়ে ছুঁড়ে মারল প্রান্তিকের উপর। প্রান্তিক ক্যাচ ধরে মুখ থেকে সরালো। এই বউ,
তোমার কি ছুঁড়ে মারা লগ্নে জন্ম হয়েছিল নাকি বলো তো? যখন দেখি তখনই কিছু না কিছুই ছুঁড়ে মারো। একবার বালিশ, একবার চিরুনি, এখন আবার টাওয়েল। হুম, এবার ঝাড়ুও ছুঁড়ে মারবো। এই তো, এবার বাঙালি বাড়ির বউ বউ মনে হচ্ছে। এতক্ষণ এটাই মিসিং লাগছিল। বাঙালি বউ হাতে ঝাড়ু না তুললে মানায়? এবার কিন্তু সত্যি সত্যি। অনামিকার কথা শেষ হওয়ার আগে প্রান্তিক ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দেয়। অনামিকা হো হো করে হেসে ওঠে। এই লোকটা সত্যি আমার বর। প্রথম দিনের সেই রাগী আমাকে আঘাত দেওয়া মানুষটাই ইনি। অথচ আজ কত পরিবর্তন। সে বউ ছাড়া কিচ্ছু বোঝে না। আজ সারাদিন কতবার বউ বলে ডেকেছে। কাউন্ট করে রাখলে ভালো হতো। থ্যাংক ইউ গড, ওই কাপুরুষটার হাত থেকে বাঁচিয়ে প্রান্তিকের মতো একজন জীবনসঙ্গীকে দেওয়ার জন্য। আজ অনেক দিন পর বিরিয়ানি খাচ্ছে অনামিকা। সেই কলকাতায় প্রান্তিকের বাড়িতে প্রথম দিন খেয়েছিল, আর তারপর আবার আজকে একটা শশার টুকরো নিয়ে মুখে ভরতে গেলে প্রান্তিক অনামিকার হাতটা ধরে। শশায় অ্যালার্জি তোমার, ওটা সাইডে রাখো। অনামিকা ভ্রু কুঁচকে তাকালো প্রান্তিকের দিকে। আপনি কি করে চালেন আমার শশা অ্যালার্জি? প্রীতমের কিসে অ্যালার্জি অনামিকা? চিংড়ি মা। এই, আবার আপনি প্রীতমের সঙ্গে টানছেন কেন? তুমি যেমন প্রীতমের সব খবর রাখতে, আমিও ঠিক তেমনই তোমার সব খবর রেখেছি। অনামিকার আফসোস হলো এবং নিজের প্রতি করুণাও হলো এটা ভেবে যে 3টে বছর সে ভুল মানুষের পেছনে নষ্ট করেছে। আপনি আগে কেন এলেন না আমার জীবনে? আগে কেন বললেন না ভালোবাসার কথা? প্রান্তিক অনামিকার কথা শুনে মৃদু হাসে। আমার বউটা যে তখন খুবই ছোট ছিল, ক্লাস 9-এর স্টুডেন্টকে কিভাবে আমি জানাতাম ভালোবাসার কথা? আপনি ভুল করেছেন প্রান্তিক। আপনি যদি আমার জীবনে থাকতেন তাহলে প্রীতমকে ভালোবাসার জীবনের সবচেয়ে বড় ভুলটা আমি করতাম না। প্রান্তিক অনামিকার কাঁধে হাত রাখলো। এখন তো নিজের ভুল বুঝতে পেরেছ। প্রীতমকে ভোলা তোমার জন্য কঠিন হলেও ওকে তোমায় ভুলতেই হবে অনামিকা। তোমার ভবিষ্যৎ জুড়ে শুধুই যেন আমার অস্তিত্ব থাকে, এমনভাবে নিজেকে গুছিয়ে নাও। আপনি আমাকে ছেড়ে যাবেন না তো? আমি সব সময় তোমার পাশে আছি। তোমার অতীত তো পাল্টাতে পারবো না, কিন্তু তোমার বর্তমানটাকে এমনভাবে সাজিয়ে দিব যে ওই বিষাক্ত অতীতটা তোমার জীবন থেকে মুছে যাবে। ফোনটা জোরে শব্দ করে বেজে উঠল প্রান্তিকের। প্রান্তিক এক ঝলক অনামিকার দিকে তাকিয়ে ফোনটা রিসিভ করলো। হ্যালো, আমি আসছি। প্রান্তিক ফোনটা রেখে চেয়ার ছেড়ে উঠল। অনামিকা অবাক হলো। খাবারটা শেষ করে যান। সময় নেই, জরুরি কাজ এসে পড়েছে, আমাকে যেতে হবে। অনামিকাও চেয়ার ছেড়ে উঠে প্রান্তিকের সামনে দাঁড়ালো। কখন আসবেন? যত তাড়াতাড়ি সম্ভব আসার চেষ্টা করব বউ। জানোই তো, তোমাকে বাড়িতে একা রেখে আমি বাইরে মন বসাতে পারি না। একটা অনুরোধ করব। বলো। একা একা আমার খুব বোরিং লাগে। আমার ফোনটা আমাকে দেবেন? প্রান্তিক অনামিকার দিকে ভ্রু কুঁচকে তাকালো। মেয়েটা কি সত্যি পরিবর্তন হয়েছে? ফোন দেওয়াটা কি সঠিক সিদ্ধান্ত হবে? মনে মনে ভাবে প্রান্তিক। অনামিকা করুণ চোখে তাকালো প্রান্তিকের দিকে। প্রান্তিক। আচ্ছা, দিব। প্রান্তিক কিচেনে হাত ধুয়ে নিজের রুমে চলে গেল। অনামিকা আবার বসে খাওয়া শুরু করলো। মিনিট 5-এর মধ্যে রেডি হয়ে ফিরে এলো প্রান্তিক। অনামিকার হাতে ওর ফোনটা দেয়। আমার বিশ্বাসের মান রেখো। আবারও বলছি, আমার পাওয়ার সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। নিজের বিপদ নিজে ডেকে এনো না। রাত 10:17। প্রান্তিক বেল বাজিয়েও কোনো শব্দ না পেয়ে ভাবে অনামিকা হয়তো ঘুমিয়ে গেছে, তাই শুনতে পাইনি। ডুপ্লেক্স চাবি দিয়ে দরজাটা খুলে ভেতরে ঢুকেও ভেতরটা পুরো অন্ধকার। ড্রয়িং রুমে শুধু একটা নিয়ন আলো জ্বলছে। অনু, কোথায় তুমি? এভাবে বাড়িটা অন্ধকার রেখেছো কেন অনু? প্রান্তিক ফোনের ফ্ল্যাশ লাইট জেলে সুইচ বোর্ডের কাছে গিয়ে লাইটের সুইচটা অন করলো। অনামিকার রুমে গিয়ে আলো জ্বালিয়ে অনামিকাকে পেল না। সব রুমগুলো খুঁজলো, না পেয়ে ডাইনিং রুমে এসে দেখে টেবিলে দুপুরের এঁটো প্লেটগুলো এখনও একই অবস্থায় পড়ে আছে। টেবিলের উপর অনামিকার ফোনটা দেখে অবাক হয়ও। ফোনটা এভাবে ফেলে রেখেছে কেন এখানে? কোথায় গেল মেয়েটা? কোনো বিপদ হয়নি তো? পাগলের মতো এদিক ওদিক খুঁজতে থাকে অনামিকাকে। অ্যাপার্টমেন্টের ছাদ থেকে শুরু করে পার্কিং জোন কোথাও খুঁজে না পেয়ে বিধ্বস্ত হয়ে ফ্ল্যাটে ফেরে প্রান্তিক। হঠাৎ কিচেনে বাসনের শব্দ শুনে কিচেনে গিয়ে একটা লম্বা শ্বাস নেয় প্রান্তিক। পেছন থেকে গিয়ে অনামিকাকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ গোজে। অনামিকা নিজের কাজ থামিয়ে দাঁড়িয়ে থাকে। কি হচ্ছে আপনার? ফোপানোর শব্দ পেয়ে আবারও অবাক হয় অনামিকা। প্রান্তিককে সারিয়ে সামনে ঘুরে প্রান্তিকের মুখটা তুলে ধরে। আপনি কাঁদছেন
কেন প্রান্তিক, কি হয়েছে? প্রান্তিক এক হাত দিয়ে চোখ মুখে নাক টানলো। কোথায় ছিলে তুমি? আমি কোথায় কোথায় তোমাকে খুঁজেছি জানো? আমার এক মুহূর্তের জন্য মনে হয়েছিল। প্রান্তিকের কথা শেষ হওয়ার আগে অনামিকা বলে উঠল, আপনার মনে হয়েছিল আপনাকে বোকা বানিয়ে আমি পালিয়ে গেছি, তাই তো? না, আমার মনে হয়েছিল আমি হয়তো আবার তোমাকে হারিয়ে ফেলেছি। তুমি ছাড়া আমি নিঃস্ব অনু। এই কয়দিনে তুমি আমার অভ্যাসটা খারাপ করে দিয়েছো। অনামিকা আবার নিজের কাজ করতে করতে দায়সারা ভাবে বলল, এইটা আপনার প্রবলেম। আপনার বিশ্বাসটা বড্ড নড়বড়ে মিস্টার প্রান্তিক। প্রান্তিক অবাক হলো অনামিকার কথায়। ওর কথার মানেটা বুঝতে পারল না প্রান্তিক। মানেটা একটু বুঝিয়ে বলবে বউ? অনামিকা প্লেটগুলো ধুয়ে নির্দিষ্ট জায়গায় রাখলো, তারপর ডেস্ক থেকে আটার বয়াম নামিয়ে পরিমাণ মতো আটা নিল একটি পাত্রে। আপনি বেরোনোর আগে আমাকে কি বলে গিয়েছিলেন মনে আছে? প্রান্তিক একটু ভাবতেই মনে পড়ে গেল ফোনের বিষয়ে অনামিকাকেও কি বলে গিয়েছিল। জিভ কামড়ালো ও অনামিকাকে সামনের দিকে ঘুরিয়ে ওর গলা জড়িয়ে ধরল। বউ কি আমার উপর একটু অভিমান করেছে? একটু নয়, অনেকটা। তাহলে কি করলে আমার বউয়ের অভিমান ভাঙবে? অনামিকার মুখটা আনন্দে ঝলমল করে উঠল। আইসক্রিম। প্রান্তিক চোখ রাঙালো। কালকে জোরে কাতরাচ্ছিলে আর আজ আইসক্রিম খাবে? নেভার। অনামিকার রাগে প্রান্তিকের হাতগুলো সরিয়ে আবার নিজের কাজে মন দিল। আর কোনোদিন আপনি আমার অভিমান ভাঙাতে আসবেন না। কাকিমার বাড়িতে গিয়ে বসেছিলাম, ভালোই ছিল। তুমি কাকিমার বাড়িতে ছিলে? জানলে কি করে কাকিমার ফ্ল্যাট কোনটা? আপনি জানতো? এখান থেকে আমাকে কাজ করতে দিন। অনামিকার অভিমান ভাঙবে কিভাবে সেটা ভেবেই চলেছে প্রান্তিক। তবে এখন কিছুতেই আইসক্রিম খেতে দেবে না ও অনামিকাকে। হঠাৎ প্রান্তিকের মাথায় একটা দারুণ আইডিয়া খেলে গেল। এই বউ, আইসক্রিমের বদলে ফুচকা হলে চলবে? অনামিকা চট করে প্রান্তিকের দিকে ঘুরে পড়ে। অনামিকার মুখের হাসি দেখে প্রান্তিক বুঝে যায় ওর আইডিয়াটা কাজে দিয়েছে। আমি 2 মিনিটে রেডি হয়ে আসছি। অনামিকা যেতে গেলে প্রান্তিক ওর হাত ধরে আটকায়। এখানে ফুচকা পাওয়া যায় না। অনামিকা প্রান্তিকের হাতটা সারিয়ে নেয় নিজের থেকে। যে জিনিস দিতে পারবেন না বলেন কেন? কে বলেছে দিতে পারবো না? আমি তো নিজেই আমার বউয়ের জন্য ফুচকা বানাবো, একেবারে হোমমেড অ্যান্ড হাইজিন। অনামিকা বড় বড় চোখ করে তাকায় প্রান্তিকের দিকে। আপনি পারেন ফুচকা বানাতে? আগে পারতাম না, কিন্তু বউয়ের পছন্দের কথা ভেবে বছরখানেক হলো শিখে নিয়েছি। আমি রাতের খাবারটা বানিয়ে নিই, তারপর আপনি করবেন। তুমি তো আটা মাখছো, ওটা আমাকে দাও। আর রাতের খাবার বানাতে হবে না। দুপুরে তো 3 প্যাকেট বিরিয়ানি আনিয়েছিলাম, 1 প্যাকেট তো এখনো ফ্রিজে আছে, ওটাই ভাগাভাগি করে খেয়ে নিব। একটা সপ্তাহ কেটে যায়। এই এক সপ্তাহে প্রান্তিক অনামিকার ভালোবাসা একটু একটু করে বেড়েই চলেছে। প্রান্তিকের এত যত্ন ও ভালোবাসা পেয়ে অনামিকা যেন আরও বেশি ভালোবেসে ফেলেছে প্রান্তিককে। রাত 12টা বেজে গেছে, তবুও প্রান্তিক এখনও বাড়ি ফেরেনি। অনামিকা ড্রয়িং রুমে বসে আছে দরজা দিয়ে তাকিয়ে। খুব চিন্তা হচ্ছে ওর প্রান্তিকের জন্য। হঠাৎ প্রান্তিককে দরজা খুলতে দেখে ছুটে গেল ও। কোথায় ছিলেন আপনি? বাড়িতে যে একটা মানুষ চিন্তায় চিন্তায় মরে যাচ্ছে, ফোন করে জানানোর প্রয়োজন বোধ করলেন না? প্রান্তিক ভেতরে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয়। ওর হাতে থাকা প্যাকেটটা অনামিকার হাতে দেয়। এখন কি ভাবছেন? এগুলো দিলে আমি আপনাকে আর কিচ্ছু বলবো না? খুলে দেখো। এগুলো কি কি হবে বেনারসি আর গয়না দিয়ে? অনামিকা প্যাকেটটা খুলে একটা লাল রঙের বেনারসির সাথে কিছু সোনার গহনার বক্স আর একটা গাছ কৌটা পায়। আজ আমরা বিয়ে করব, বাঙালির রীতি মেনে। অনামিকা প্রান্তিকের গায়ে হাত দিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করলো। শরীর ঠিক আছে তো আপনার? রাত 12:30টার সময় কি ভূত চাপলো আপনার মাথায়? প্রান্তিক অনামিকাকে নিজের কাছে টেনে এনে জড়িয়ে ধরলো। অনেক কষ্ট করে খুঁজে খুঁজে একজন বাঙালি পুরোহিত পেয়েছি বউ। উনি বাইরে দাঁড়িয়ে আছেন। একটা কুড়িতে বিয়ের লগ্ন আছে একটা, আমরা ওই লগ্নেই বিয়ে করব। অনামিকা বড় বড় চোখ করে তাকালো প্রান্তিকের দিকে। সত্যি? বউ সত্যি। তুমি রেডি হতে শুরু করো, আমি ততক্ষণ পুরোহিত মশাইকে আমার 22 তলার ফ্ল্যাটে রেখে আসি, এসে তোমাকে সাজিয়ে দিব। শাড়িটা প্রায় পরেই ফেলেছে অনামিকা, শুধু কুচিটা একা একা সামলাতে পারছে না ও। কিছুতেই ভাঁজে ভাঁজে কুচি পড়ছে না, তাই বিরক্ত হয়ে কুচিটা হাত থেকে ছেড়ে দেয়। ফলে শাড়িটা মাটিতে ছড়িয়ে পড়ে। প্রান্তিক রুমে ঢুকে অনামিকাকে এই অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে পেছনে ঘুরে পড়ে।
এইভাবে কেন দাঁড়িয়ে আছো সব খুলে? অনামিকা করুণ মুখ করে বলল, এত ভারী শাড়ি পরার অভ্যেস আমার নেই, তাই একা একা কুচি করতে পারি না। আমি কি কোনোভাবে হেল্প করতে পারি? অনামিকা একবার নিজের দিকে তাকালো, তারপর আমতা আমতা করে বলল, কিন্তু চোখ বন্ধ রাখবেন আপনি। চোখ বন্ধ করে কিভাবে কুচি ধরবো? আমি জানি না, আপনাকে চোখ বন্ধ রাখতেই হবে। প্রান্তিক অনামিকার দিকে ঘুরে তাকালো, তারপর গুটি গুটি পায়ে এগিয়ে এলো ওর কাছে। বউটা যখন আমার, তখন বউয়ের সব কিছুই আমার, তাই নিজের জিনিস দেখার সম্পূর্ণ অধিকার আমার আছে। অনামিকার গাল দুটো লজ্জায় লাল হয়ে গেল। মাথা নিচু করে গোপনে হাসলো অনামিকা। প্রান্তিক অনামিকার লুটিয়ে পড়া শাড়িটা হাতে তুলে সুন্দরভাবে ভাঁজ করলো। ধরো। কুচির ওপরে প্রান্তটুকু অনামিকার হাতে ধরিয়ে হাঁটু মুড়ে বসলো প্রান্তিক, তারপর নিচের অংশটুকু সমান করে উঠে দাঁড়ালো। এতটা যখন করলাম তখন বুঝেও দেই। না। প্রান্তিক শব্দ করে হেসে উঠল। মূলত অনামিকাকে রাগানোর জন্য কথাটি বলেছিল প্রান্তিক। অনামিকা প্রান্তিকের ষড়যন্ত্র বুঝতে পেরে নিজেই কুচিটা কোমরে গুজে নিল। ম্যাডাম, আঁচলটাও ধরে দিব নাকি? কথাটা বলেই চোখ মারল প্রান্তিক। অনামিকা বিছানা থেকে একটা বালিশ নিয়ে ছুড়ল প্রান্তিকের দিকে। এবার জানতো আপনি। প্রান্তিক বালিশটা ধরল। হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন ফুরালে তো মানুষ এইভাবেই ছুঁড়ে ফেলে দিবে। যাবেন আপনি? প্রান্তিক রুম থেকে বেরিয়ে গেল। অনামিকা আয়না দেখে দেখে আঁচলটা ভাঁজ করলো, তারপর একটা সেফটি পিন নিয়ে আটকে দিল আঁচলটা। প্রান্তিক, এবার আসুন। প্রান্তিক মিনিট পাঁচেকের মধ্যে অনামিকার রুমে এলো। এত দেরি হলো কেন? প্রান্তিক লাল রঙের পাঞ্জাবি পরে অনামিকার সামনে দাঁড়ালো। বউ তো রেডি হয়ে গেছে, বর কি একটু সাজবে না নাকি? কেমন লাগছে বউ আমাকে? অনামিকা প্রান্তিককে আপাতমস্তক দেখলো। এই প্রথম শার্ট প্যান্ট ছেড়ে পাঞ্জাবি পরেছেও। এতদিনে আপনাকে বর বর মনে হচ্ছে। হোয়াট বর্বর? অনামিকা হো হো করে হেসে উঠল। আরে বর বর নয়, বর অ্যান্ড বর। আসুন তো, আমাকে গয়নাগুলো পরিয়ে দিন। অনামিকা আয়নার সামনে রাখা টুলটায় বসলো। প্রান্তিক একে একে সব গহনা পরিয়ে দিল অনামিকাকে। শাখা, পলা, নোয়া সব একে একে পরিয়ে দিল। অনামিকা নিজের হাত দুটো দেখলো। কত স্বপ্ন ছিল আমার ধুমধাম করে বিয়ে করার, কিন্তু দেখুন কিভাবে বিয়ে করতে হচ্ছে। প্রান্তিক অনামিকার দুই কাঁধে হাত রাখলো। আমার বউয়ের স্বপ্ন আমি পূরণ করব না তাই কখনো হয় নাকি? প্রয়োজন হলে 10 বার বিয়ে করব। যতক্ষণ না তোমার স্বপ্ন পূরণ হচ্ছে ততবার বিয়ে করেই যাব। আপনি সত্যি পাগল। 3-4 বছর পর ছেলেপুলে হয়ে গেলেও কি বিয়ে করবেন নাকি? হতাশ সুরে টেনে টেনে বলল প্রান্তিক। 3-4 বছর? এতগুলো দিন ওয়েট করতে হবে ছেলেপুলের জন্য? অনামিকা বিরক্ত হয়ে উঠে পড়ল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 1:04 বাজে। এই চলুন এবার, নইলে যে লগ্ন পেরিয়ে যাবে। চলো। এই 1 মিনিট। অনামিকা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো প্রান্তিকের দিকে। প্রান্তিক নিজের ব্যাগটা থেকে একটা লাল ওড়না বার করলো, তারপর অনামিকার মাথায় পরিয়ে দিয়ে ভালো করে ক্লিপ দিয়ে আটকে দিল। এইবার পারফেক্ট। শুধু ওই ফ্ল্যাটে গিয়ে তুমি মুকুট আর আমি টোপর পরে ফেললেই পুরো নবদম্পতি। প্রান্তিক নিজের হাতটা বাড়িয়ে দিল। অনামিকা প্রান্তিকের বাহুটা ধরল, তারপর এগিয়ে চলল নতুন জীবনের উদ্দেশ্যে। প্রান্তিকের অন্য ফ্ল্যাটে প্রবেশ করে ওদের ওপরতলার কাকু কাকিমাকে দেখে অবাক হয়ে যায় অনামিকা। বিস্মিত দৃষ্টিতে তাকায় প্রান্তিকের দিকে। প্রান্তিক অনামিকার অভিব্যক্তি বুঝতে পেরে নিজেই বলে, বর, বউ আর পুরোহিত থাকলেই বিয়ে হয় না, সাক্ষী লাগে। আর আমাদের সাক্ষী নলিনী কাকিমা আর প্রদীপ কাকু। নলিনী রায় অনামিকাকে দেখে ওর কাছে এগিয়ে এলেন। আমি খুব খুশি হয়েছি তোমরা আবার বিয়ে করেছো দেখে। চলো আমরা ভেতরে যাই, একটু পরে পান পাতা ঢেকে আসবে। অনামিকা অনুমতির জন্য প্রান্তিকের দিকে তাকায়। প্রান্তিক মাথা নাড়িয়ে সম্মতি জানায়। অনামিকা চলে যায় ভেতরে। প্রান্তিক পুরোহিতকে ঢুলতে দেখে পুরোহিতের কাছে আসে। ওহ পুরোহিত মশাই, এইভাবে ঢুললে হবে? আমাদের বিয়ে দিতে হবে তো। আপনি আমায় মহা ঝামেলায় ফেললেন স্যার। বহু বছর হলো এদেশে আছি, সব ভুলে গেছি বাঙালি বিয়ের নিয়ম। এবার যদি কোনো ভুল হয়ে যায় আপনি আমাকে কথা শোনাবেন। প্রান্তিক আর প্রদীপ বাবু হাসলেন উচ্চস্বরে। আপনাকে কেউ কিচ্ছু বলবে না মিস্টার চক্রবর্তী। আপনি শুধু ওই বইটা দেখে মন্ত্রটা ঠিকঠাক পড়বেন। অস্ট্রেলিয়ায় এসেও যে এভাবে পৌরোহিত্য করতে হবে এটা ভাবেনি। নিন নিন, এবার শুরু করুন। বিয়ের লগ্ন না হলে পেরিয়ে যাবে। সম্প্রদান কে করবেন? প্রদীপ বাবু আপনি?
প্রদীপ পুরোহিতের পাশে বসলো। হ্যাঁ, আমি সম্পাদ করব। অনামিকার বাবার দায়িত্বটা না হয় আমি পালন করব এখন। তাহলে আসুন প্রান্তিক বাবু, বসে পড়ুন বিয়েতে। প্রান্তিক ধুতি সামলাতে বসলো প্রদীপ বাবু আর পুরোহিতের মাঝে। একে একে সব নিয়ম শেষ হলো। এবার পাত্রীকে আনুন। প্রদীপ বাবু নলিনী দেবীর উদ্দেশ্যে বলেন অনামিকাকে আনার জন্য। অনামিকা পান পাতা ঢেকে প্রান্তিকের সামনে এসে দাঁড়ায়। মা, তুমি এবার তোমার বরের চারপাশে 7বার ঘুরবে, মুখটা পান পাতা দিয়ে ঢেকে। প্রান্তিক শব্দ করে হাসলো। অনামিকা পান পাতার ভেতর দিয়ে ভ্রু কুঁচকে তাকালো। প্রান্তিক পুরোহিতের উদ্দেশ্যে বলল, আমি তো আমার বউয়ের মুখ আগেই দেখে ফেলেছি, না ঘুরে শুধু শুভ দৃষ্টিটা হলেই তো হয়। পুরোহিত হো হো করে হেসে উঠল। এটা নিয়ম, যা বলছি তাই করুন তো। একে একে প্রত্যেকটা নিয়ম পালন করলো অনামিকা আর প্রান্তিক। প্রতি মুহূর্তে প্রান্তিক অনামিকাকে লেগপুল করে গেছে। এবার আসে সেই শুভক্ষণ যার জন্য প্রান্তিক আর অনামিকা অপেক্ষা করে আছে। এবার সিঁদুরদান হবে, এই নিন সিঁদুরটা পরিয়ে দিন। প্রান্তিক পুরোহিতের কাছ থেকে সিঁদুর লাগানো জায়গাটা নেয়। অনামিকা প্রান্তিকের কানের কাছে নিম্ন স্বরে বলে, সিঁদুরটা যদি নাকে না পড়ে না, তাহলে আমার একদিন কি আপনার একদিন। অনামিকার হুমকি শুনে প্রান্তিক একটা শুকনো ঢোক গিলল। তারপর ভালো করে বুঝে নিল কিভাবে সিঁদুর পরলে সেটা অনামিকার নাকে পড়বে। পুরোহিত মশাই, একটু বেশি করে সিঁদুর দিন। নাকে সিঁদুর না পড়লে বউ আমার আমাকে আস্ত রাখবে না। এক কৌটা সিঁদুর পুরোটাই ঢেলে দিল পুরোহিত প্রান্তিকের কাঠায়। তারপর প্রান্তিক ধীরে ধীরে সেই সিঁদুরটা তুলে দিল অনামিকার সিঁথিতে। তৎক্ষণাৎ অনামিকা নাকে হাত দিয়ে দেখলো সিঁদুর পড়েছে কিনা। প্রান্তিক অনামিকাকে আস্তে করে বলল, নাকে সিঁদুর না পড়লেও তোমার বর তোমাকে অনেক বেশি ভালোবাসবে। অনামিকা চোখ বুঝলো, মুচকি হেসে আবার প্রান্তিকের দিকে তাকালো। নলিনী দেবী ক্যামেরাবন্দি করলেন সেই মুহূর্তটা। বিয়ে শেষ হতে প্রান্তিক আর অনামিকা উঠে দাঁড়ালো। থ্যাংক ইউ মিস্টার চক্রবর্তী, আমার এক কথায় রাজি হয়ে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমার লোকেরা আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবে। প্রান্তিক কিছু টাকা এনে পুরোহিতের হাতে তুলে দিতে চাইলে পুরোহিত সেটা নেয় না। এটা আমার পেশা নয়, তবে এই আধুনিক যুগেও কেউ যে নিজের দেশের সংস্কৃতিকে মেনে রেখেছে, তাও আবার বিদেশের মাটিতে, সেটা দেখে ভালো লাগলো। আপনাদের বিবাহিত জীবন সুখের হোক, ভগবানের দোয়া আমার অনেক আছে। এই টাকা নিতে পারবো না। পুরোহিত চলে গেল। ওনার পিছু পিছু প্রদীপ বাবু আর নলিনী দেবীও চলে গেলেন নিজের ফ্ল্যাটে। প্রান্তিকের ফ্ল্যাটটা বন্ধ করে অনামিকাকে পেছন থেকে জড়িয়ে ধরে। তাহলে ম্যাডাম, আপনার ইচ্ছে কিন্তু আমি পূরণ করে দিলাম, এবার আমার ইচ্ছে তুমি পূরণ করো। অনামিকা প্রান্তিককে সারিয়ে ওর দিকে ঘুরে দাঁড়ায়। বলুন, কি ইচ্ছে আপনার? প্রান্তিক অনামিকাকে আর কথা বলার সুযোগ দিল না, কোলে তুলে নিল। তারপর এগিয়ে চলল একটা রুমের দিকে। রুমের মধ্যে ঢুকেই অনামিকা অবাক হলো। পুরো রুম ফুল আর ক্যান্ডেল দিয়ে সাজানো। অবাক দৃষ্টিতে তাকালো ও প্রান্তিকের দিকে। এসব কখন করলেন? প্রান্তিক সোজা অনামিকাকে নিয়ে বেলকনিতে গিয়ে ওকে কোল থেকে নামালো। পাক্কা 3 ঘন্টা ধরে এসব করেছি। তার মানে আপনি এই জন্যই এত দেরি করে ফিরছিলেন? প্রান্তিক হাসলো, কোনো উত্তর দিল না। অনামিকাও শব্দ করে হাসলো। আপনি সত্যি অন্যরকম। প্রান্তিক হঠাৎ করে অনামিকার কোমল ঘাড়ে মুখ ডোবালো। অনামিকা আমূল পরিমাণে কেঁপে উঠল। শরীরের মধ্যে একটা শীতল স্রোত বয়ে গেল। প্রান্তিক অনামিকার ঘাড়ে নাক ঘষতে ঘষতে জড়ানো কণ্ঠে বলল, আই ওয়ান্ট সামথিং ফ্রম ইউ বউ। অনামিকা প্রান্তিকের চুলগুলো খামচে ধরল। কোনো কথা বলার অবস্থাতে নেইও। একটা অন্যরকম অনুভূতি হচ্ছে ওর। জীবনে প্রথমবার ওর মনে হচ্ছে ওর শরীর যেন শূন্যে ভাসছে। অনামিকার থেকে কোনো উত্তর না পেয়ে প্রান্তিক অনামিকার ঘাড়ে কামড় বসালো। I need you, Bono. I need you very much. But I want your permission. অনামিকার ঘাড় থেকে মুখ সরিয়ে নেশা জড়ানো চোখে তাকালো প্রান্তিক অনামিকার দিকে। অনামিকা চোখ বন্ধ করে আছে দেখে বলে, বউ। অনামিকা চোখের পলক না খুলে প্রান্তিককে শক্ত করে জড়িয়ে ধরে। দুজনের মধ্যে বায়ু চলাচল নিষিদ্ধ হয়। নিজের প্রশ্নের উত্তর পেয়ে যায় প্রান্তিক। তাও সামান্য হেসে অনামিকাকে জিজ্ঞেস করে, ম্যাডাম কি পারমিশন গ্র্যান্ট করলেন? অনামিকা প্রান্তিকের শার্টটা খামচে ধরে। অনামিকার নখের আঁচড়ে আহত হয় প্রান্তিক। অনামিকাকে কোলে তুলে রুমের ভেতর নিয়ে গিয়ে বিছানায় বসায় ওকে। পাশে বসে একে একে অনামিকার সব গহনাগুলো খুলে টেবিলে রাখে। অনামিকার শ্বাস খুব জোরে জোরে পড়ছে। প্রান্তিক বিছানা থেকে উঠে সমস্ত ক্যান্ডেলগুলো নিভিয়ে দেয়। তারপর আবার এসে অনামিকার পাশে বসে। অনামিকা প্রান্তিকের গালে হাত রাখে।
আমার জীবনে আসার জন্য ধন্যবাদ। আমাকে অন্ধকারে তলিয়ে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য ধন্যবাদ। আমি আপনাকে মন থেকে মেনে নিয়েছি প্রান্তিক। আমার জীবন এখন আপনাকে ঘিরে। প্রান্তিক হাসলো। ছোটবেলায় বড় বউ খেলতে খেলতে আমরা নিজেরাই বড় বউ হয়ে গেলাম। কবে যে তুই থেকে তুমিতে চলে এলাম বুঝতেই পারলাম না। আমিও যে কেন প্রান্তিকটা তুমি থেকে প্রান্তিক আপনিতে চলে এলাম জানি না। প্রান্তিক অনামিকার কপাল থেকে ঠোঁট অবধি আঙ্গুলের ওঠানামা করালো। আমাদের প্রথম রাতটাকে মেমোরেবল করে রাখার জন্য তোমাকে আমার চাই অনামিকা, সম্পূর্ণ নিজের করে। আমি প্রস্তুত নিজেকে আপনার কাছে সমর্পণ করতে। বড় বিদেশি ঘড়িটা আওয়াজ করে জানান দিল রাত 3টা বাজে। রাতের গভীরতা বাড়ার সাথে সাথে এক নবদম্পতি নিজেদের নতুন জীবনের শুভারম্ভ করলো। নিজের প্রথম রাতটা স্মরণীয় করে রাখার জন্য ভেসে গেল প্রেমের জোয়ারে। অথই সাগরে তলিয়ে গেল দুজন। ভালোবাসার সৃষ্টিতে সিক্ত হলো। জানালা দিয়ে সূর্যের আলো প্রবেশ করতে ঘুম ভেঙে গেল প্রান্তিকের। নিজের বক্ষ জোরে আবিষ্কার করলো তার প্রেয়সীকে। মুচকি হেসে অনামিকার কপালে স্নেহচুম্বন এঁকে দিল প্রান্তিক। গোটা মুখে সিঁদুর লেপ্টে আছে অনামিকার। প্রান্তিক চট করে অনামিকার ঘুমন্ত মুখের একটা ছবি তুলে নিল। তারপর অনামিকাকে নড়তে দেখে চোখ বুজে আবার ঘুমের ভান করলো। অনামিকা চোখ খুলতেই লক্ষ্য করলো প্রান্তিকের বুকে সিঁদুর লেপ্টে আছে। গতরাতের কথা মনে পড়তেই লজ্জায় লাল হয়ে গেল। এই অবস্থায় প্রান্তিকের সামনে কিছুতেই থাকতে পারবে না ও, তাই কম্বলটা জড়িয়ে কাল রাতের বেনারসিটা নিয়েই ছুটল ওয়াশরুমের দিকে। চোখ খুলে হাসলো প্রান্তিক। তারপর বিছানা ছেড়ে উঠে রুম থেকে বেরোলো। 15 মিনিট পর ফিরে এলো হাতে 2 কাপ কফি নিয়ে। অনামিকা এখনও ওয়াশরুম থেকে বেরোয়নি, তাই দরজা ধাক্কাতে লাগলো। এতক্ষণ ধরে ওয়াশরুমে কি করছো? বেরিয়ে এসো। অনামিকা কোনো রকমে শাড়িটা জড়িয়ে ওয়াশরুম থেকে বেরোলো। লজ্জায় মাথা নিচু করে আছে ও। এত ঠান্ডার মধ্যে তুমি সকালে স্নান করেছো কেন? ওই ফ্লাইট থেকে একটা জামা এনে দিন না আমাকে। প্রান্তিক আলমারি থেকে একটা জামা বের করে অনামিকার হাতে দিল। কাল এনে রেখেছিলাম। অনামিকা জামাটা নিয়ে আবার ছুটলো ওয়াশরুমে। 5 মিনিট পর ফিরে এসে প্রান্তিককে বেলকনিতে বসে থাকতে দেখে নিশ্চিন্ত হলো। প্রান্তিকের মুখোমুখি হতে যে বড্ড লজ্জা লাগছে তার, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না। এখানে এসো। প্রান্তিকের ডাক শুনে অনামিকা গুটি গুটি পায়ে বেলকনিতে গিয়ে প্রান্তিকের পাশের চেয়ারটায় বসলো। প্রান্তিক কফিটা এগিয়ে দিল ওকে। আজকের সকালটা খুব সুন্দর, মনে হয় বৃষ্টি হবে। শীতকালও বৃষ্টি হয় এখানে? হ্যাঁ, ইন্ডিয়ায় এখন সামার চলছে আর এখানে 12 ডিগ্রি। আমার শহর তোমার পছন্দ হয়েছে অনু? অনামিকার মুখ ভার হয়ে যায়। সারাক্ষণ যদি একটা ঘরের মধ্যেই বন্দি থাকলাম তাহলে আপনার শহর সম্পর্কে জানবো কিভাবে? আর কয়েকটা মাস ওয়েট করো, ইন্ডিয়া থেকে ফিরে এসে আমরা শুধু ঘুরে বেড়াবো। অনামিকা কিছু বলে না। প্রান্তিক অনামিকাকে লজ্জা দেওয়ার জন্য অনামিকার কানের কাছে মুখ নিয়ে যায়। কাল রাত কেমন কাটলো বউ? অনামিকার কানের পাশটা গরম হয়। মুখে লজ্জার লাল আভা ছড়িয়ে পড়ে। আপনি খুব অসভ্য। অ্যান্ড ইউ আর সো কথাটা শেষ হওয়ার আগেই অনামিকা প্রান্তিকের মুখে কফির কাপটা ঢুকিয়ে দেয়। তারপর ওখান থেকে উঠে রুমে চলে আসে। প্রান্তিক নিজের মুখ থেকে কাপটা সরিয়ে অনামিকার দিকে তাকিয়ে হাসে। আমার লজ্জাবতী। প্রান্তিক হন্তদন্ত হয়ে ফ্ল্যাটে ঢোকে। অনামিকা প্রান্তিককে এমনভাবে হন্তদন্ত হতে দেখে অবাক হয়। কাল ওদের বিয়ের 6 মাস পূর্ণ হলো। সেই উপলক্ষেই দুজন মিলে ঘুরতে বেরিয়েছিল। তারপর অনামিকাকে ফ্ল্যাটে রেখে কোথাও একটা চলে যায় আর এখন এমনভাবে বাড়ি ফেরে। অনামিকা প্রান্তিককে হাঁপাতে দেখে 1 গ্লাস জল ঢেলে দেয়। কি হয়েছে? তুমি এরকম করছো কেন? প্রান্তিক জলের গ্লাসটা টেবিলে রেখে নিজের রুমে যায়। ট্রলি ব্যাগটা আলমারির মাথা থেকে নামিয়ে বিছানায় রাখে। লাগেজ গুছাও, আমাদের ইন্ডিয়া ফিরতে হবে, 3 ঘন্টা পর ফ্লাইট। অনামিকা বিস্ময়ের সহিত তাকায় প্রান্তিকের দিকে। তার মাথায় কিছুই ঢুকছে না। কি হয়েছে প্রান্তিক? কোনো সমস্যা? এত তাড়াহুড়ো করে ইন্ডিয়া যেতে হবে কেন? ওরা আমাদের প্ল্যান জেনে গেছে। ওরা খোঁজ করতে করতে ওরা এখানে অবধি চলে এসেছে। তোমার দাদারও প্রাণ সংশয় আছে। আটকে উঠল অনামিকা। এবার পুরো বিষয়টা পরিষ্কার হলো ওর কাছে। তার পরিবারের বিপদ আছে। তুমি তোমার প্রয়োজনীয় জিনিস, পাসপোর্ট সব গুছিয়ে নাও, আমি একবার আসছি। কোথায় যাচ্ছ? আমার কাজের জায়গায়।
প্রান্তিক রুম থেকে বেরিয়ে নিজের গোপন ঘরে ঢুকলো। রুম থেকে নিজের সব প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিল। তারপর রিভলভারটা ভালো করে চোখ বুলিয়ে 6টা বুলেট ভরে নিল তাতে। তো তোমার কাছে বন্দুক করতে গেল? অনামিকার গলা পেয়ে চমকে ওঠেও। হঠাৎই মনে পড়ল ভেতরে ঢুকেও দরজা লক করতে ভুলে গেছে। অনামিকার দিকে ঘুরে তাকালো ও। অনামিকার চোখে নিজের জন্য ঘৃণা ছাড়া আর কিছুই দেখতে পেল না। ছুটে গিয়ে অনামিকার বাহু দুটো ধরল। তুমি ভুল বুঝছো, বিশ্বাস করো অনু, আমি খারাপ মানুষ নই। অনামিকা প্রান্তিকের দুহাতে ঝিনকে ফেলে দিল। বন্দুক থাকা দুজন মানুষের কাছে, একজন মাফিয়া, একজন পুলিশ বাহিনী। তুমি তো পুলিশ নাও, তাহলে কি আমি ধরে নেব তুমি একজন মাফিয়া? প্রান্তিক একটা দীর্ঘশ্বাস ফেলল। অনামিকাকে সত্যি বলা ছাড়া আর উপায় নেই। কোনো কিছুর বিনিময়ে ও অনামিকাকে হারাতে পারবে না। পিছিয়ে গিয়ে একটা ড্রয়ার থেকে আইডেন্টি কার্ড বের করে এনে অনামিকার হাতে দিল। আমি সরকারি পক্ষের আন্ডার কভার সিআইডি অফিসার। প্রীতমের পুরো গ্যাংটাকে ধরার দায়িত্ব সরকার আমাকে দিয়েছে। অনামিকার পা দুটো খানিকটা টলে যায়। প্রান্তিক ধরার চেষ্টা করলে হাত দেখিয়ে বাধা দেয়ও। তাহলে তোমার গোপন ঘরের এই রহস্য এতদিন তোমার সঙ্গে থেকেও আমি জানতে পারলাম না এটা? কেউ জানে না এটা, এমনকি আমার মা বাবাও না। এই মিশনের শুরুতেই হায়ার ডিপার্টমেন্ট আমাদের বলে দিয়েছিল এই ব্যাপারটা যেন তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এই গ্যাংটা বিশাল বড়, যদি জানে আমার আসল পরিচয় তাহলে আমাকেও হয়তো শেষ করে দিবে। সরি প্রান্তিক, আমার এই ঘরে আসা উচিত হয়নি। তোমার কিছু হয়ে গেলে আমি শেষ হয়ে যাব। কেন এমন কাজে নিযুক্ত হলে তুমি? তোমার মতো যারা ওদের চক্রে পড়েছে তাদের বাঁচানোর জন্য আমাদের কাছে শুধু একটা ইনফরমেশনই আছে। এই গ্যাংয়ের লিডার একজন মেয়ে। এবার কলকাতায় গিয়েই বাকিটা খুঁজে বের করতে হবে আমাকে। অনামিকা প্রান্তিকের কাছে এগিয়ে গিয়ে ওর বুকে মাথা রাখলো। আমাকে তুমি এতটা বিশ্বাস করো যে এই ইনফরমেশনটাও বলে দিলে? আমি যদি এই কথাটা সবাইকে বলে দিই? প্রান্তিক দুহাত দিয়ে আগলে নিল অনামিকাকে। এমনি এমনি তোমাকে বিয়ে করে নিব? প্রান্তিক মজুমদারের বউ হওয়ার যোগ্যতা শুধু তুমিই রাখো। আমি জানি তুমি কখনো আমার পিঠে ছুরি মারবে না। অনামিকা মাথা তুলে প্রান্তিকের মুখের দিকে তাকালো। একটু নিচু হও। প্রান্তিক ভ্রুকুশকে হাঁটু বাঁকিয়ে খানিকটা নিচু হলো। অনামিকা বিদ্যুৎ গতিতে প্রান্তিকের দুই গালে দুটো চুমু খেলো। প্রান্তিক তার লজ্জাবতী বউয়ের এমন কাণ্ড দেখে খুব অবাক হলো। তুমি আমার সেই লজ্জাবতী বউই তো। অনামিকা বেজার মুখ করে প্রান্তিকের দুটো বুকে দুটো ঘুষি মারল। আমাকে এতটা বিশ্বাস করার জন্য একটা গিফট, আর দ্বিতীয়টা বোনাস। প্রান্তিক অনামিকার কোমর ধরে ওকে আরো কাছে নিয়ে এলো। কপাল আর ঠোঁটটা বাকি থাকে কেন? আর দুটো এক্সট্রা বোনাস দিয়ে দাও। অনামিকা প্রান্তিককে ধাক্কা দিয়ে নিজে থেকে দূরে সরায়। মিস্টার পতি দেবতা, এত লোভ করলে এ তো হবে না। যখন যতটা পাবেন সেটা নিয়েই তো খুশি থাকতে হবে আপনাকে। এবার চলো, নলে যে ফ্লাইট মিস করবে। তুমি যাও, আমি 2 মিনিট আসছি। অনামিকা প্রান্তিকের কথা শুনল। দরজার দিকে এগিয়ে গিয়েও আবার ফিরে এলো। বরবাবু, আই অ্যাম প্রাউড অফ ইউ। মাত্র ঘন্টাখানেক হয়েছে অনামিকা আর প্রান্তিক কলকাতায় এসেছে। এসে ওরা প্রান্তিকের সেই পুরনো বাড়িতেই উঠেছে। একেবারে নববধূর মতো আলতা পায়ে বাড়িতে প্রবেশ করেছেও। সেই চেনা বাড়ি যেখানে ওকে জোর করে তুলে আনা হয়েছিল, সেখানে আজ ও নিজের ইচ্ছায় একেবারে পরিপাটি করে প্রবেশ করেছে। প্রান্তিক নিজেই সব ব্যবস্থা করেছে। অনামিকাকে খানিকক্ষণ বাইরে দাঁড় করিয়ে রেখে প্রান্তিকের ঘরে বসে আছে এখন ওরা দুজনে। তোমাকে একদিন বলেছিলাম তুমি নিজেই আমার কাছে থাকতে চাইবে, আজ কিন্তু সেটাই হচ্ছে বউ। অনামিকা জানালার সামনে দাঁড়িয়ে রাত্রির পরিবেশ দেখতে দেখতে বলল, কম অত্যাচার করেছো? আমার গাল দুটো তোমার ওই শক্ত হাতে একদম চ্যাপ্টা করে দিয়েছো। প্রান্তিক অনামিকাকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর ডান গালে একটা চুম্বন এঁকে দিল। সুদে আসলে এভাবে পুষিয়ে দিব, কদিনেই দেখবে ওই চ্যাপটা গাল দুটো পুরো রাউন্ড হয়ে গিয়েছে আর লালও হয়ে গিয়েছে। অনামিকা সত্যি সত্যি এবার লজ্জায় লাল হয়ে গেল। মুখ থেকে শুধু বেরিয়ে এলো, ইস। প্রান্তিক হাসলো। অনামিকাকে নিজের দিকে ঘুরিয়ে ওর কপালে একটা স্নেহ চুম্বন আঁকলো। পকেট থেকে একটা রিমোট বার করে অনামিকার হাতে দিল ও। আমাকে বেরোতে হবে, ভয় পাওয়ার কিছুই নেই। বাইরে গার্ডরা আছে, যদি কোনো বিপদের আঁচ পাও এই লাল বোতামটা 3 বার টিপবে। অনামিকা খানিকটা চিহ্নিত হলো। কলকাতার শহর এখন ওদের দুজনের কারোর জন্যই সেফ নয়। কখন ফিরবে? রাত হবে, আমি খাবার অর্ডার করে দিয়েছি, দিয়ে যাবে ঘন্টাখানেকের মধ্যে।
তাড়াতাড়ি ফিরে আসবে। আর শোনো না, আমার কিছু জিনিস লাগবে। প্রান্তিক হাসলো, কারণ অনামিকার থেকে ও বেশি জানে অনামিকাকে। আমার এদিকে খেয়াল আছে ম্যাডাম, লাগেজে সব আছে, তোমার A to Z আমার নখদর্পণে। অনামিকা মুগ্ধ হলো, সত্যি ভাগ্য করে ও পেয়েছে প্রান্তিককে। এতটা ভালোবাসো কেন আমায়? প্রান্তিক হেসে উত্তর দিল। আই ডোন্ট নো, বাট বাট প্রান্তিকের একটু ঝুঁকে অনামিকার কানের কাছে নিজের মুখটা এগিয়ে নিয়ে গিয়ে ফিসফিসিয়ে জবাব দিল। তোমার কোমরের ওই কালো তিলটা আমার বেশ আকৃষ্ট করে। লজ্জায় চোখ বুজিয়ে মুচকি হাসলো অনামিকা। তুমি না দিন দিন অসভ্য হয়ে যাচ্ছ। প্রান্তিক সোজা হয়ে দাঁড়িয়ে নিজের জামার কলার ঠিক করতে করতে বলল। নিজের বউয়ের কাছে অসভ্য হব না তো কার কাছে হব? তুমি আমার, তোমার সব কিছু আমার, আর ওই তিলটারও অধিকার শুধু আমারই। নিজের জিনিস নিয়ে মন্তব্য করাই যায়। প্রান্তিক আর ওর সাথে আরও 3 জন বসে আছে একটা অন্ধকার গোডাউনের মধ্যে। শুধু কটা নিয়ম আলো জ্বলছে, যাতে কেউ একে অপরের মুখ পর্যন্ত দেখতে পাচ্ছে না। ওরা কেউ কাউকে চেনে না, মুখ পর্যন্ত দেখেনি। পর্দার আড়ালে থেকেই 4 জন কাজ করে চলেছে এই মিশনের উপর। ইয়েস, মিস্টার গুপ্ত। এবং সে এই কলকাতাতেই নিজের ঘাঁটি করেছে গত 3 বছর যাবৎ। আর 5টা সাধারণ মানুষের মধ্যে এমনভাবে লুকিয়ে আছে যে আমরা তাকে আইডেন্টিফাই করতে পারছি না। তাহলে এখন কি করার? কিভাবে ওই ক্রিমিনালকে আমরা ধরবো? ওদের মধ্যে আরও একজন বলে ওঠে। আমার কাছে একটা প্ল্যান আছে। এক্ষেত্রে আমাদের লাগবে মিসেস মজুমদারকে। যেহেতু উনি একজন ভিকটিম, তাই ওনাকে দিয়ে আমাদের ওই ক্রিমিনালটাকে চিনতে হবে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় প্রান্তিক। কেউ দেখতেও পেল না প্রান্তিকের চোখ রাগে লাল হয়ে গেছে। মিস্টার সেন, একটা কথা শুনে রাখুন। আমি এই মিশনের জন্য নিজের প্রাণ দিয়ে দিতে পারি, কিন্তু আমি আমার স্ত্রীকে কখনোই এই বিষয়ে ইনভলভ করব না। তাকে আমি যে জায়গা থেকে বাঁচিয়ে নিয়ে এসেছি সেখানে আবার পা রাখতে দেব না। মিস্টার গুপ্ত সহমত হলো প্রান্তিকের কথায়। আমারও তাই মনে হয় মিস্টার মজুমদার। এভাবে ইনোসেন্ট মানুষদের গান পয়েন্টে রেখে আমরা নিজেদের কার্যসিদ্ধি করতে পারি না। আমাদের অন্য কিছু ভাবতে হবে। লোকটা অনুতপ্ত হলো নিজের কথায়, সবার কাছে ক্ষমা চেয়ে নিল। প্রান্তিক একটু শান্ত হলো। এক্ষেত্রে মিস সিনহা আমাদের হেল্প করতে পারে। পরের মিটিংয়ে ওনাকে রাখতে হবে। রাত প্রায় 2টো বেজে গেছে। প্রান্তিক ডুপ্লিকেট চাবি দিয়ে বাড়িতে ঢুকে আস্তে আস্তে পা টিপে টিপে নিজের বেডরুমে যায়। অনামিকা গভীর ঘুমে নিমগ্ন। প্রান্তিক আলমারি থেকে একটা টি শার্ট আর ট্রাউজার বের করে চেঞ্জ করে চুপি চুপি এসে অনামিকার পাশে শুয়ে ওকে জড়িয়ে ধরে। এতক্ষণে তোমার আসার সময় হলো? প্রান্তিক ভ্রু কুঁচকে তাকায় অনামিকার দিকে। অনামিকা ওর দিকেই তাকিয়ে আসে। তুমি ঘুমাওনি? এতক্ষণ নাটক করছিলে তাহলে? অনামিকা প্রান্তিকের দিকে ঘুরে ওকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রাখলো। তোমাকে নিয়ে আমার চিন্তা হয়। যতক্ষণ তুমি বাড়ির বাইরে থাকো আমি ততক্ষণ আতঙ্কে থাকি। প্রান্তিক অনামিকার মাথায় হাত বুলালো। তোমার আতঙ্কের দিন খুব তাড়াতাড়ি শেষ হবে বউ। আমি তোমাকে আর তোমার স্মৃতির সিঁদুরকে অক্ষত রাখবো, কথা দিলাম। খেয়েছো? আমি তো জানি আমার বউ না খেয়ে আছে। আমি কি করে একা খেয়ে নেই বলো? অনামিকা উঠে বসলো। আমি এক্ষুনি খাবার গরম করে আনছি, খেয়ে তারপর ঘুমাবে। প্রান্তিক বিছানা থেকে নেমে দাঁড়ালো। তোমার শরীর অসুস্থ, বিশ্রামের প্রয়োজন তোমার। আমি খাবার আনছি, একসঙ্গে খাবো। আজ কলকাতায় আসার 1 সপ্তাহ পর অনামিকার আর প্রান্তিক এসেছে অনামিকার বাবার বাড়িতে। অনামিকাকে দেখে ওর মা জড়িয়ে ধরে প্রচুর কেঁদেছে। প্রায় 8 মাসেরও বেশি সময় উনি ওনার মেয়ের খবর না পেয়ে চোখের জল ফেলেছেন। আর আজ সব সত্যিটা জেনে উনি খুব খুশি হয়েছেন। ছোট থেকেই উনি চাইতেন প্রান্তিকের হাতে মেয়েকে তুলে দিতে, আর আজ ওনার সে ইচ্ছে পূরণ হওয়ার বাড়িতে আনন্দের পরিবেশ। ছোট গুবলু ওরফে বর্নিশ পাল এতদিন পর পিপিকে কাছে পেয়ে এক মুহূর্তের জন্য ছাড়ছে না। পিপি, আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলি? অনামিকা বর্নিশকে আদর করল। পিপি একটু কাজে গিয়েছিল বাবু। আর তুই যাবি না তো আমাকে ছেড়ে? ওদের কথার মাঝে অনামিকার বৌদি বর্ণালী ঘরে ঢুকলো চায়ের ট্রে আর কিছু খাবার নিয়ে। তোমাকে জ্বালানো শুরু করে দিয়েছে তো, বাস এবার দেখবে তোমাকে আর ছাড়বেই না।
অনামিকা ওর ভাইপোকে শক্ত করে জড়িয়ে ধরল। ও জ্বালাবে না তো কে জ্বালাবে? ওর এই জ্বালানোটাকেই তো আমি কত মিস করেছি। বর্ণালী ট্রেটা রাখলো একটা টেবিলের উপর। ওকে এবার খাওয়াতে হবে অনু, আমি ওকে নিয়ে গেলাম, তোমরা এগুলো খেয়ে নাও। বর্ণালী বর্ণিশকে নিয়ে চলে গেল প্রান্তিক অনামিকার গা ঘেঁষে বসে। অনামিকা দরজার দিকে দেখে দরজা খোলা আছে কিন্তু। প্রান্তিক অনামিকাকে এক হাত দিয়ে জড়িয়ে নিল।